দর্শক, আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটার সংবাদ শিরোনাম। ইভ্যালির রাসেল স্ত্রী সহ 3 দিনের রিমান্ডে, গ্রাহকের পাওনা 1000 কোটি টাকা। ফুটপাতে মিলছে অন্যের নামে নিবন্ধন করা সিম কার্ড, দায় নিচ্ছে না বিটিআরসি। কার্বন নিঃসরণ কমানো সহ ধনী দেশগুলোর সামনে শেখ হাসিনার 6 দফা প্রস্তাব। সহনীয় মাত্রার 2 গুণের বেশি শব্দ দূষণের কবলে রাজধানীবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবারে পুরো আয়োজন। প্রতারণা মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে র্যাব বলছে, জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন তার প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের পাওনা প্রায় 1000 কোটি টাকা। শুক্রবার বেলা 2টার দিকে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা সুলতানাকে গুলশান থানা থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় তাদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রাসেল ও শামীমাকে 3 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। ঘটনা দরকার, ঘটনার পিছনে শুধু এমডি বা যে চেয়ারম্যান শুধুই না, আর অন্যান্য এর পিছনে আরও তাদের একটা শক্তি আছে। এখানে কারা কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং কেন তারা এই কাজগুলি করছে, এগুলো উদ্ঘাটনও দরকার। তাই পুলিশ রিমান্ড চেয়েছে যৌক্তিকভাবে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত 3 দিনের পুলিশ রিমান্ড নিয়েছে। তাদেরকে তো হিসাব করে বের করতে হবে যে কারা কারা এই পণ্যের দাম পাবেন, কারা কারা পণ্য সরবরাহ করা হয়নি। এ কারণে ওনাদের বাইরে থাকা দরকার। আমি মনে করছি এখানে যে রাষ্ট্র যদি ওনাদের সঙ্গে সহায়তা করতেন যে কারা কারা এখানে পাবে, সেই ক্ষেত্রে উনি যদি ফেল করতেন, রাষ্ট্রের সঙ্গে তথা যারা সাবস্ক্রাইবার আছে, কাস্টমার আছে, তাদের সঙ্গে সহযোগিতা করতে যদি উনি ব্যর্থ হতেন, সেই ক্ষেত্রে এইসব মামলা বলা যেতে পারত যে এখানে একটা অর্থ আত্মসাতের বিষয় আছে। ব্যাপক। এর আগে সকালে র্যাবের সদর দপ্তরে ইভ্যালি নিয়ে ব্রিফিং করা হয়। এতে বলা হয়, রাসেল জানিয়েছেন তার প্রতিষ্ঠানের কাছে গ্রাহকদের পাওনা প্রায় 1000 কোটি টাকা। যে ফেব্রুয়ারি পর্যন্ত তার লাইবিলিটিস ছিল 403 কোটি টাকা বিভিন্ন তথ্য অনুযায়ী। অথচ গতকালকে উনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে উনি আমাদেরকে বলেছেন যে প্রায় 1000 কোটি টাকার দায় বা লাইবিলিটিস তার রয়েছে। এটা যত লিঙ্গারিং হতো তত মানুষের কষ্ট বাড়ত, মানুষের দায়বদ্ধতা বাড়ত এবং এটা হয়তো আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে সাধারণ মানুষ মনে করে। বিদেশি কোনো প্রতিষ্ঠানকে ইভ্যালিতে বিনিয়োগে জড়ানোর ইচ্ছা ছিল রাসেলের। শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত হওয়ার একটি প্ল্যান ছিল এবং উনি অ্যাট দ্য এন্ড যেটা বলেছেন যে ওয়ার্ল্ডে তো অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন সময় দায়ের অবস্থায় দেউলিয়া ঘোষণা করেছে। উনি আশাবাদী ছিলেন যদি ওনার গ্রাহক সংখ্যা আরও বাড়বে, এই প্রেক্ষিতে উনি বিভিন্ন বিদেশি যে কোম্পানি সেখানে ওনাকে ইনভেস্ট করতে উনি রাজি করাতে সক্ষম হবেন। উনি একটি প্রতিষ্ঠিত বিদেশি কোম্পানির কাছে সেল করে দেওয়ার একটি বড় পরিকল্পনা তার মধ্যে ছিল। 6 মাস সময় পেলে গ্রাহকের পণ্য অথবা অর্থ ফেরত দেওয়ার চেষ্টা ইভ্যালি করত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির আলোচিত সিইও মোহাম্মদ রাসেল। বর্তমানে তার গ্রাহক সংখ্যা 44 লক্ষাধিক বলে জানায়। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ইভ্যালি থেকে পণ্য কেনা গ্রাহকের টাকা ঝুঁকিতে রয়েছে। এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে গ্রাহকেরা বলছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল মুক্ত থাকলে তারা টাকা বা পণ্য ফেরত পাবেন। ইভ্যালির গ্রাহক পরিচয়ে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগে এই সমাবেশ। তারা বলছেন রাসেলকে আটকে রাখা হলে টাকা বা পণ্য কোনোটাই ফেরত পাওয়া যাবে না। যাদের সাজা হয়েছে বা সরকার তাদের ব্যবসা বন্ধ করে দিছে তারা কেউ কিন্তু টাকা পায় নাই। কিন্তু এই লোকটা যদি ভিতরে থাকে তাহলে এই টাকাটা কে দিবে আমাকে? আমরা তো লাখো গ্রাহক, তো আমরা দিচ্ছি, আমরা তো সময় দিচ্ছি, তাহলে আপনারা কেন দিবেন না? গ্রাহকদের শত শত কোটি টাকা এই ই কমার্স প্রতিষ্ঠান কি ফেরত দিতে সক্ষম? একটা স্ক্যাম হয়ে গেলে সেখান থেকে আপনার ওই পুরোটা পাওয়া তো সম্ভব না। কারণ যদি বুঝতাম যে টাকাটা পুরোটা আছে, যে আপনার ধরেন যারা টাকা জমা দিয়েছে তার 5%কে আপনার পণ্য দিয়েছে আর বাকি 95%-এর টাকা আছে যদি বুঝতাম। কিন্তু কেউ যদি ফ্রড করে
তার ক্ষেত্রে কিন্তু তার ওই ফ্রডুলেন্ট প্র্যাকটিসের কারণে তার পানিশমেন্ট দিতে হবে। টাকা করতে পাবে, ট্যাক্সের টাকা দিয়ে তো সম্ভব না নিয়ে করা। আর এখানে আপনার যারা কাস্টমার তাদেরও দায় আছে। তবে গ্রাহকদের লোভের ফাঁদে ফেলা প্রতিষ্ঠানগুলোর তদারকিতে সরকার উদাসীন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। করে যে গভর্নমেন্টের দিক থেকে একটা ফেলোর আছে, সেই ফেলোরটা কি যখন একটা ব্যবসা বা দুইটা ব্যবসা মানে ডিসপ্রপোর্শনেটলি আনুপাতিকভাবে অনেক বেশি গ্রো করছে একটা আপনার সেক্টরে বা একটা সার্ভিস সেক্টরে, তখনই কোশ্চেন করা উচিত ছিল যে এর মধ্যে কি জাদু আছে, আমি দেখি একটু। 2018 সালে যাত্রা করা ই ভ্যালির বিরুদ্ধে 5,000-এর বেশি অভিযোগ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাড়তি টাকা দিলে ফুটপাতেই মিলছে অন্যের নামে নিবন্ধন করা মোবাইল ফোনের সিম কার্ড। এসব সিম ব্যবহার হচ্ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। নিম্ন আয় আর স্বল্প শিক্ষিত মানুষদেরকে টার্গেট করে কৌশলে তাদের নামে একাধিক সিম নিবন্ধন করে নিচ্ছে একটি চক্র। রাজধানীর গুলিস্তান। কথায় আছে টাকা থাকলে সব মিলে এখানে পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম কার্ড। পরিচয় গোপন করে কয়েকটি দোকান ঘুরতেই বাড়তি টাকায় মিলেও গেল কাঙ্ক্ষিত সিম। জাতীয় পরিচয়পত্র ছাড়াই একটি বাংলা লিংক, একটি রবি সিম কিনতে সক্ষম হয়েছে। এখন দেখব এই সিম দুটো কাদের নামে রেজিস্ট্রেশন, কিভাবে এটা করা হয়েছে। পুলিশের একটি বিভাগের সহযোগিতায় পাওয়া গেল সিম সংক্রান্ত তথ্য। সেখানে দেখা যায় বাংলালিংক সিমটি নিবন্ধন আবু বকর সিদ্দিকের নামে। তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে আরও 9টি সিম। আর রবি সিমটি নিবন্ধন মানিকগঞ্জের সিঙ্গাইরের ওমরের নামে। তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে আরও 17টি সিম। আবু বকর একসময় ঢাকায় থাকলেও বর্তমানে আছেন চাঁদপুরে। টেলিফোনে জানালেন তার জাতীয় পরিচয়পত্র দিয়ে 2টি সিম কিনেছেন, বাকি সিমের বিষয়ে জানেন না তিনি। আপনার নামে 9টা সিম তুলে এগুলো আবার বিক্রি করা হচ্ছে, আপনি কি জানেন? বাবা, আমি তো এত সিম 9টা সিম দিয়ে আমি কি করবো, আমি পাগল মানুষ। কিভাবে ঘটছে এমন ঘটনা? অনুসন্ধানে জানা গেল নিম্ন আয় ও সহজ সরল মানুষদের টার্গেট করে প্রতারকরা। কেউ সিম কার্ড কিনতে আসলে কৌশলে কয়েকটি সিমের নিবন্ধন করে নেয় তারা। শুধু তাই নয়, সিম কিনতে স্মার্ট কার্ড সরবরাহ করলেও নির্বাচন কমিশনের সার্ভার থেকে জেনে নেন আগের লেমিনেশন করা আইডি নম্বর, আবার পুরনো আইডি দিয়ে বের করে ফেলেন স্মার্ট কার্ডের নম্বর। পরে তা দিয়ে নতুন সিম নিবন্ধন করে রাখে প্রতারকরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছে, অন্যের নামে গোপনে সিম নিবন্ধন করে বিক্রি করা অপরাধ। এ দায় মোবাইল অপারেটরগুলোর। আমরা এমনদেরকে আবার দৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের এগুলো ঠিক হচ্ছে না, আবার খোঁজ খবর বা সিম কীভাবে বিক্রি করছেন, দায়বদ্ধতা আপনাদের। আর মোবাইল অপারেটরদের সংগঠন এমটবের মহাসচিবের দাবি, সরকারের নির্দেশনা মেনে সিম বিক্রি করেন তারা। এখন বিটিআরসি যে গাইডলাইন আছে সেই অনুযায়ী গত 6-7 বছর ধরে এভাবেই সিম বিক্রি চলছে। এখন সিম বিক্রির যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে যদি কেউ অনৈতিকভাবে বা অবৈধভাবে এই বিক্রয় প্রক্রিয়াটা করে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে কেউ অনৈতিকভাবে সিম কিনলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এমটবের। নাজমুল সাইদ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ গড়তে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু তহবিলে উন্নত দেশগুলোর বার্ষিক $100 বিলিয়ন অঙ্গীকার পূরণ সহ বিশ্বের সামনে 6 দফা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা মেজর ইকোনমিক ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট সম্মেলনে ভিডিও বার্তায় এই প্রস্তাব দেন তিনি। মেজর কার্বন প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে তাদের কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ নিতে হবে। জলবায়ু তহবিলের জন্য উন্নত দেশগুলোর বার্ষিক $100 বিলিয়ন অঙ্গীকার পূরণ করতে হবে। উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধান নিয়ে এগিয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উত্তরণের ক্ষেত্রে জাতিরাষ্ট্রগুলোর সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট উন্নয়ন অগ্রাধিকারগুলোর হিসাব নেওয়া এবং তাদের অভিজ্ঞতার ভিত্তিতে লোকসান ও ক্ষতির বিষয়গুলো বিবেচনা করতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীর ভাঙন, বন্যা ও খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশের ভাগ করে নেওয়া প্রয়োজন। আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধান অর্থনীতির দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীজনদের সঙ্গে কাজ করতে হবে। For ensuring a sustainable future for the next generation. এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার পথে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে ফিনল্যান্ডের স্থানীয় সময় বিকেল 3:40 হেলসিঙ্কি ভান্তা বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 19 সেপ্টেম্বর ফিনল্যান্ড থেকে স্থানীয় সময় বিকাল 4টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনায় আরও 38 জনের প্রাণ গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1907 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টাতে সারা দেশে 29,756টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের শতকরা হার 6.41%। দেশে এখন পর্যন্ত মোট 15,40,110 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 27,147 জন। সহনীয় মাত্রার চেয়ে দ্বিগুণের বেশি শব্দ দূষণের কবলে রাজধানীবাসী। এতে বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। শুধু আইনের প্রয়োগ দিয়ে নয়, সচেতনতা তৈরির মাধ্যমে এই সরব ঘাতক থেকে রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন সরকার এবং পরিবেশবিদরা। বেশ আগেই পুরনো চেহারায় ফিরেছে রাজধানী। আবারও দৃশ্যপটে যানজট আর জনজটের সেই পুরনো চেহারা, যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির হর্ন ও উচ্চস্বরে মাইকের শব্দ। বাচ্চাদের তো নিয়ে বেরোই হওয়া যায় না এই শব্দের জন্য। আটকে ধরে রাখে রাস্তায় বের হলে, এরা ভয়ে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-তে নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকায় শব্দের মানমাত্রা নির্ধারণ করা আছে। দিনের বেলায় নীরব এলাকায় 50 ডেসিবেল আর শিল্প এলাকায় 75 ডেসিবেল মাত্রার শব্দ অনুমোদনযোগ্য। পাশাপাশি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকায় রাজধানীর সিদ্ধেশ্বরী নীরব এলাকায় পড়ার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই যে সোজা গাড়ি দেবে, সোজা না যাইয়া বামের লাইনের আটকে রাখছে, কি করতাম? এই জন্য হরণ দিচ্ছি। বাসায় গেলে অবশ্যই মাথা ধরে, তারপর অস্থির লাগে। টিচার যখন কথা বলতে লেকচার মারে তখন আমরা মনোযোগ দিতে পারি না। বের হওয়ার পর মনে হচ্ছে এতদিন বাসায় ভালো ছিলাম। পরিবেশবিদরা বলছেন একই অবস্থা পুরো দেশেই। পরিবেশ অধিদপ্তর বলছে শব্দ দূষণের জন্য 80% দায়ী গাড়ির হর্ন ও ইঞ্জিনের শব্দ এবং 20% অবকাঠামো নির্মাণ এবং সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান। বাংলাদেশে 64টি জেলার প্রায় 3000টি স্থানের শব্দের মান পরিমাপ করে আমরা লক্ষ্য করছি যে যেখানেই যানবাহনের উপস্থিতি রয়েছে, কলকারখানার উপস্থিতি রয়েছে, নির্মাণ কাজ হচ্ছে, সেখানে আমাদের মানমাত্রার প্রায় দ্বিগুণ শব্দের পরিমাপ আমরা লক্ষ্য করেছি আমাদের গবেষণায়। এই পর্যায়ে হন পৃথিবীর কোথাও আর আছে বলে আমি মনে করি না। এটা হচ্ছে প্রয়োগের ব্যর্থতা, এটা হচ্ছে জনগণকে বুঝাতে পারার ব্যর্থতা, এটা হচ্ছে জনগণেরও নিজের ভালোটা বুঝতে পারার ব্যর্থতা। বিধিমালা অনুযায়ী প্রথমবার শব্দ দূষণের অভিযোগে অভিযুক্ত হলে সর্বোচ্চ শাস্তি 1 মাসের জেল অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড, আর দ্বিতীয়বার অপরাধ করলে 10,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল অথবা উভয় দণ্ড হতে পারে। সরকার বলছে আইনের চেয়ে সর্বস্তরে সচেতনতা বেশি জরুরি। এইটা তো মানুষের কিছু মনেই করে না যে একটা হর্ন দিলাম তাতে কি হলো। এটা যে একটা অন্যায় সেইটুক তাদের মাথায় না আসা পর্যন্ত আইন প্রয়োগ করে আমি মনে করি অন্তত কিছু হবে না। এরকম যদি হতো একটা মাইক দিয়ে সেখানে একটা ক্রস দিয়ে দিলে, তাই না, হর্ন বাজানো নিষেধ এরকম থাকে না, এরকম যদি সেই এলাকার শুরুতে এবং শেষে দেয়া হতো বোধহয় কাজটা কিছুটা হলেও সম্ভব হতো। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে সেই ধরনের সমঝোতায় এখনো আমাদের ডিপার্টমেন্ট আসতে পারেনি। পরিবেশ অধিদপ্তরের এক জরিপ বলছে মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতোমধ্যেই দেশের শতকরা 12% মানুষের শ্রবণ শক্তি কমে গেছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।
দর্শক আমন্ত্রণ, আবারও আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। নোয়াখালীর সোনাইমুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। উপজেলার বজরা ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, আজ শেষ বিকেলের দিকে ক্ষেতে সবজি তুলছিলেন কৃষক আব্দুর রহিম। এক পর্যায়ে ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের খুঁটির সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন আব্দুর রহিম। তাকে বাঁচাতে একই বাড়ির 3 জন এগিয়ে গেলে তারাও প্রাণ হারান। শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সঙ্গে বেতন বা অন্যান্য ফির কোনো সম্পর্ক নেই, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর সার্কিট হাউসে এসব তথ্য জানিয়েছেন তিনি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান বকেয়া বেতন এবং অন্যান্য ফি দেওয়ার জন্য চাপ দেয় সাংবাদিকদের। এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, অ্যাসাইনমেন্টের সঙ্গে বেতন বা অন্যান্য ফির কোনো সম্পর্ক নেই। শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন দীপু মনি। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় হয়তো স্কুলের যে ফিজ সেগুলো হয়তো দেয়নি। এখন সেই ফিজগুলো যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, ইনস্টলমেন্টে যদি দেওয়া যায় বা নানা রকম ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই সেই ফিগুলো দিয়ে দেবেন। সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টকে মিলিয়ে ফেলা ঠিক হবে না, এবং অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই। ঢাকার চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকার কোনো প্রমাণ নেই বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, মরদেহ ছাড়া কবর রাখার কোনো কারণ আছে কিনা সেটা জনগণের প্রশ্ন। রাজধানীতে সরকারি বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব তথ্য জানিয়েছেন তিনি। জিয়াউর রহমানের লাশ তো কেউ দেখে নাই, বিএনপিও প্রমাণ করতে পারবে না যে বাক্সটি চন্দ্রিমা উদ্যানে কবরের মধ্যে দেওয়া হয়েছিল সেখানে জিয়াউর রহমানের লাশ ছিল। একজনের লাশ আরেকজনের কবর বলে বলা, সেটা যেমন মানুষের সাথে প্রতারণা, একই সাথে এটি ইসলামের নিয়ম নীতি বিরুদ্ধ। এই দুটি কাজেই বিএনপি করছে। দিনাজপুরে 3টি মসজিদে অভিযান চালিয়ে 47 জনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, গত রাত 12টার দিকে শহরের মহারাজার মোড় মেদ্দাপাড়ায় বাইতুল ফলাহ জামে মসজিদ থেকে 12 জনকে আটক করা হয়। এছাড়া বিরল উপজেলার আরও 2টি মসজিদ থেকে আটক করা হয়েছে 35 জনকে। তারা সবাই দিনাজপুর পুলিশের হেফাজতে রয়েছে। সোনালী আঁশের সুদিন ফিরেছে রাজশাহীতে। আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে পাটের উৎপাদন। এবার দ্বিগুণ দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষি আর ব্যবসায়ীদের মুখে। গত বছরের চেয়ে এবার রাজশাহীতে 3139 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে পাটের। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশি। 18,039 হেক্টর জমিতে বিঘা প্রতি গড়ে এবার পাট এসেছে 9 থেকে 10 মণ। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। যে কয়েক বছর করছি সব প্রত্যেক বছর লস হয়েছে, এবার আশা করা যাচ্ছে যে লাভ হবে। গতবার চাইতে এবার পাটের ডবল দাম। হ্যাঁ, পাট এবার লাভবান হবে। হ্যাঁ, আমি এবার লাভবান হব। পাটের বাজার ভালো থাকায় লাভের আশা করছেন প্রান্তিক ব্যবসায়ীরাও। 5-6 বিঘি কিনেছি, তে দামও আছে, দামও পাইছি, আর আশা করি ভালোই হবে। গতবার 1400-1500 ছিল, আর এবার 2800-3000 বাজার। তাতে কৃষকেরা ভালো লাভবান হচ্ছে। আমার ঘরে 200 মণের মতো পাট আছে। আগে দেখা যাচ্ছে সামনে আরও অ্যাডভান্স হবে, পাট বেশি কেনা যাবে, তাতে আমরাও লাভবান হওয়ার চিন্তা ভাবনা করছি। বৃষ্টি থেকে পানির ব্যবস্থা হওয়ায় পাটের উৎপাদন খরচ কমে এসেছে, ফলনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। তো এবছর সবসময় নিয়মিত বিরতিতে একটা সমন্বয় করে বৃষ্টিপাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য পাটের ফলন বেশি হয়েছে। তো এই ফলন বেশি হওয়ার জন্য চাষিরা লাভবান হবে, কারণ হচ্ছে শ্রমিক খরচ কমে গেছে। পাটের যে পাটকাঠি, এই পাটকাঠির মূল্য এবছর বেশি। পাটকাঠি দিয়েই আসলে পাট কাটা, ধোয়া এবং শুকানো হয়ে যায়। ন্যায্য দাম নিশ্চিত করা গেলে রাজশাহীতে পাট চাষির সংখ্যা আরও বাড়বে বলছেন এই খাত সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। মেক্সিকোর স্বাধীনতার 200 বছর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্যারেডে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল। 16 সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে এই প্যারেডের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুলাইমানের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এই প্যারেডে অংশ নেন। 10 সেপ্টেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 39 সদস্যের একটি দল
সেখানে যায়। El contingente representativo de la República Popular de Bangladesh, Guatemala y México. দর্শক, এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন, ফিরছে আরও খবর নিয়ে। এবারে খেলার খবর। বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জেমি ডেকে। নতুন কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের প্রধান কোচ অস্কার ব্রুজনকে। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিরগিজস্তান সফরে সবগুলো ম্যাচে বাজেভাবে হারের কারণে ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের ফুটবল দলের, আর তাই সব কিছু মিলিয়ে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাধারণত 4 বছর থেকে শিশুরা তায়কোয়ান্দো শেখা শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 21 মাসের এক শিশু তায়কোয়ান্দো শিখে চমকে দিয়েছে বিশ্বকে। মাত্র 8 মাস বয়সে হাঁটা চলার পরিবর্তে লাথি মারা শুরু করে এই শিশুটি। এরপর থেকেই শুরু হয় তার তায়কোয়ান্দো প্রশিক্ষণ। যে বয়সে হামাগুড়ি দেওয়ার কথা সে বয়সে তাইকোয়ান্দো শিখে ক্যালিফোর্নিয়ার জোশুয়া নামের এক শিশু তাক লাগিয়ে দিয়েছে। নানা রকম শারীরিক কসরত প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। মাত্র 7 মাস বয়সে তাইকোয়ান্দোর মতো করে প্রথম লাথি মেরে জানান দিয়েছিলেন তার প্রতিভার। এরপর থেকেই তাকে তাইকোয়ান্দো প্রশিক্ষণ দিতে থাকেন জোশুয়ার বাবা, যিনি নিজেই এখন জোশুয়ার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। হাঁটা শুরু করার আগেই জোশুয়া লাথি মারা শুরু করে। শুরুতে আমার কাছে এটি আশ্চর্যজনক মনে হলেও পরে মনে হয়েছে ভবিষ্যতে নিশ্চয়ই সে মার্শাল আর্টে ভালো করবে। ছোট্ট শিশুটির যে বয়সে বাবা মায়ের হাত ধরে ঘুরতে যাওয়ার কথা, সে সময়ে একদম বিপরীতমুখী কাজ তাইকোয়ান্দোর মতো শারীরিক শৈলীর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে জোশুয়া। এর পেছনে কারণ একটাই হতে পারে, সেটি হলো তার মা, যিনি একজন তাইকোয়ান্দো ব্ল্যাক বেল্টধারী। মার্শাল আর্টের প্রতি জোশুয়ার যে আবেগ ছিল তা সম্ভবত আমার গর্ভাবস্থা থেকেই এসেছে, কারণ সে পেটে থাকা অবস্থায় আমি প্রশিক্ষণ বন্ধ করিনি। দিন যত যাবে ছোট্ট শিশুটি তাইকোয়ান্দো বিষয়ে হয়তোবা আরো পারদর্শী হয়ে উঠবে, আর তা দেখার জন্য অপেক্ষায় থাকবে জোশুয়ার বাবা মা সহ তার শুভাকাঙ্ক্ষীরা। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ, তবে তার আগে নিটল টাটা শিরোনামগুলো থাকছে আরেকবার। ইভেলি রাসেল স্ত্রী সহ 3 দিনের রিমান্ডে, গ্রাহকের পাওনা 1000 কোটি টাকা। ফুটপাথে মিলছে অন্যের নামে নিবন্ধন করা সিম কার্ড, দায় নিচ্ছে না বিটিআরসি। কার্বন নিঃসরণ কমানো সহ ধনী দেশগুলোর সামনে শেখ হাসিনার 6 দফা প্রস্তাব। সহনীয় মাত্রার 2 গুণের বেশি শব্দ দূষণের কবলে রাজধানীবাসী, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমাদের সঙ্গে আপনি ফেসবুকে যুক্ত হতে পারেন, facebook.com/diptonews এই ঠিকানায় যুক্ত।